রেক্স, কি হয়েছে রেক্স? রাগ করছো কার ওপর? দুষ্টু ছিল। ও কিছু না খরগোশ হয়তো বলবে নাকি সাপ দেখতে পাচ্ছ? বাস্টার্ড স্কাউন্ডেল রোগ। আমি দিল্লিতে দৈনিক সত্যসেবা পত্রিকার একটা অ্যাসাইনমেন্ট এসেছি। উঠেছি হোটেল রঞ্জিতের একটা সিঙ্গেল স্যুটে। কম খরচে ব্রেকফাস্ট খেতে নিচে কমিউনিটি হলে এসে দেখা হয়েছে সর্বকটে বিরাজমান আমার বৃদ্ধ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকারের সঙ্গে। হ্যালো ওল্ড ঘুঘু, সত্যি কি আপনি, নাকি আপনার ছদ্মবেশে কোনো সাংঘাতিক বদমাসকে দেখছি? কর্নেল হো হো করে হেসে বললেন, হ্যালো ডার্লিং, এসো এসো, তোমারই অপেক্ষা করছিলাম। গত রাতে আমাকে দেখেও আপনি গাঁঠাগা দিয়েছিলেন। দুঃখের ভঙ্গি করে বলল, নিন আরই নিন। কর্নেল একটা হাত টেনে নিয়ে বললেন, বৎস জয়ন্ত, যুবকেরা যখন মন খুলে আলাপ করছে তখন সেখানে আমার মতো বৃদ্ধ লোক নাক না গলানোই ভালো। যাকগে, আমি তোমার জন্যই এখানে ওত পেতে দাঁড়িয়েছিলাম। কোনার দিকের একটা টেবিলে আমরা বসলাম। দিল্লিতে এলেই আমার বরাবর বড্ড নিষ্প্রাণ লাগে সব কিছু। কর্নেলকে পেয়ে কী যে ভালো লাগছিল। কফি খেতে খেতে এতল বেতল নানা রকম গল্প গাছে চলতে থাকলো। তারপর বললুম, এবেলা আমার কোনো কাজ নেই, চলুন কোথাও বেরিয়ে পড়া যাক। কর্নেল আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড। ওনাকে গম্ভীর দেখাচ্ছিল। তারপর বললেন, আমার বরাতটাই এই জয়ন্ত। যেখানেই যাই ইটারনাল মার্ডারার আমার সামনে এসে একটা করে লাশ ফেলে দিয়ে আড়ালে মুখ টিপে হাসে। বুঝতে না পেরে বলল, কেন? এখানে এসে খুনের পাল্লায় পড়েছেন নাকি? পড়ে গেছি বলতে পারো। কর্নেল দুঃখিত মুখে বললেন, আজকের কাগজে আশা করি তুমি খবরটা দেখেছো। দেখেছি, চিকারি না কোথায় একটা ফার্মে কে খুন হয়েছে, সে তো 40 কিমি দূরে। আপনার সঙ্গে ওকে সে কী সম্পর্ক? কর্নেল হাসলেন একটু। আমার বরাত জয়ন্ত। মেজর ডক্টর হরগোবিন্দ আমার অনেক কালের পুরনো বন্ধু। প্রায়ই লিখতেন চলে আসুন, দারুণ জায়গা। এবং সত্যি বলতে কি, গত পরশু ওনার টেলিগ্রাম পেয়েই প্লেনে কাল সন্ধ্যায় পৌঁছেছি। রাতে যাবার সুবিধা করতে পারিনি। তারপর তোমাকে দেখলুম, ভাবলুম সকালে জয়ন্তকে ধরে নিয়েই রওনা দেব। একটু খটকা লাগলো। বললুম, টেলিগ্রাম পেয়েই মানে? কর্নেল চাপা সরে বললেন, ভারী অদ্ভুত ব্যাপার। টেলিগ্রামে মেজর সাহেব যা লিখেছিলেন তার মানে আমার খামারে এলে এক বিচিত্র রহস্যের খোঁজ পেয়ে যাবেন। এখনই চলে আসুন, দেরি করলে মজা পাবেন না, ফুরিয়ে যাবে। এখন বুঝলে জয়ন্ত, মেজর হরগোবিন্দের মতো রাজবাড়ি মানুষ সবসময় তাকে সিরিয়াস প্রকৃতির দেখেছি। তিনি এমন একটা টেলিগ্রাম করায় কৌতূহলী হয়ে উঠেছিল। এ আমার স্বভাব নাকি ইনটিউশন? তারপর আজ সকালের কাগজে মেজর সাহেবের হত্যাকাণ্ড দেখেই চমকে উঠেছি। জানি কর্নেল, আপনার মাথার পোকাগুলো রহস্যের গন্ধে কটকট করে কামড়াতে থাকে। তা যাই বলো জয়ন্ত, এখন কিন্তু মেজর সাহেবের রহস্য কথাটা যে নিছক কথার কথা ছিল না তা আশা করি বুঝতে পারছি। আপনি তাহলে চিকারি খামার বাড়িতে যাচ্ছেন? অলবাত যাচ্ছি, এবং তুমিও যাচ্ছ। কিন্তু কোনো কিন্তু নয় জয়ন্ত, বরং তুমি তোমার কাগজের জন্য একটা বাড়তি স্টোরি পেয়ে যাচ্ছ। আমায় ধন্যবাদ দেওয়া উচিত ডার্লিং। একটু পরে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। হোটেলের রিজার্ভেশন থাকলো, শিগগিরই ফেরার ইচ্ছে ছিল আমার, তাই সঙ্গে বিশেষ জিনিসপত্র নিলাম না। কর্নেল অবশ্য সঙ্গে সব কিছু নিলেন। সেই প্রজাপতি ধরা জাল, বাইনোকুলার, কীটপতঙ্গ সংক্রান্ত প্রকাণ্ড নোট বইটাও। আর ওর ক্যামেরার কথা না বললেই চলে। অন্ধকারে ছবি তুলতে পারা অদ্ভুত ইলেকট্রনিক ক্যামেরা সবসময় ওনার গলায় ঝুলছে। কর্নেল এক বন্ধুর জিপ গাড়ি আগে থেকেই ম্যানেজ করে রেখেছিলেন। সেই জিপে আমরা রওনা দিলাম। মেজর হরগোবিন্দ প্রভাবশালী লোক ছিলেন, তা প্রমাণ পাওয়া যাচ্ছিল। খামার বাড়ি পুলিশে ছয়লাম। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের রতি মহারথীরা সেখানে হাজির হয়েছে। সিআইডি ইন্সপেক্টর অজিত লাল সাঠের সঙ্গে কর্নেলের আগেই পরিচয় ছিল, তাই পুলিশের দঙ্গলে ঢুকে পড়তে আমাদের অসুবিধা হলো না। তার ওপর নিহত মেজর সাহেবের মেয়ে ধরিত্রী কর্নেলকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। তারপর বুড়োর বুকে মাথা রেখে চাচাজি বলে ফুঁপি ফুঁপি কাঁদতে লাগলো। আমার মনটা নরম হয়ে গেল। হতভাগ্য মেয়েটা পৃথিবীতে একেবারে একা হয়ে গেল। হারানো মায়ের অভাব বাবা তাকে বুঝতে দেননি একটুও। এবার ওর দুঃখে সান্ত্বনা দেবার কেউ রইল না। কর্নেল হয়তো ওর বাবার হত্যাকারী ধরিয়ে দিতে পারবেন এই পর্যন্ত, তার বাবাকে তো আর ফিরিয়ে দিতে পারবেন না। কর্নেলের আশেপাশে থাকার ফলে পুলিশের তদন্তের ব্যাপারটা আমার কিছুটা লক্ষ্য করার সৌভাগ্য হলো। মেজর সাহেব পুকুর পাড়ের ঠিক নিচে ভুট্টা ক্ষেতের গায়ে ছোট্ট নালায় গুলি খেয়ে পড়ে গিয়েছিলেন। সেখানে আমরা আসার আগেই মোটামুটি তদন্ত হয়ে গেছে। ইন্সপেক্টর মিস্টার সাঠে কর্নেলকে নিয়ে আবার সেখানে গেলেন। পুকুরটা খামারের একেবারে দক্ষিণ প্রান্তে, চারকোনা ছোট্ট পুকুর, জল পাড়ের কিনারা অব্দি ভরা। চারদিকের পাড়ে পেয়ারা, আপেল, পিচ ইত্যাদি ফলের গাছ আছে প্রচুর। তবে গাছগুলো ঘন নয় বলে ভেতরে কেউ দাঁড়ালে বাইরে দূর থেকেও
তাকে দেখা যাবে। পুকুরের পশ্চিম পাড়ের শেষ প্রান্তে ঢালু 3 হাত চওড়া ঘাসে ভরা জমির নিচে নালা। নালাটা 2 হাত চওড়া। সেখানে ডান পাশে কাত হয়ে মেজর সাহেব পড়েছিলেন। গুলিটা লেগেছিল ঠিক কপালের মধ্যেখানে। মিস্টার ষাটের ধারণা নালার পশ্চিমে ভুট্টা ক্ষেতের ভেতর থেকে আততায়ী গুলি ছুড়েছিল। কিন্তু এটাই আশ্চর্য, ভুট্টা ক্ষেতের জমিটা ভিজে হওয়া সত্ত্বেও কোথাও কোনো পায়ের ছাপ নেই। অথচ রেক্স ওই জমির দিকে তাকিয়ে গর্জন করেছিল এবং মেজর গুলি খেয়ে পড়ার পর সে ওই জমির ভেতর ঢুকেই ফিরে এসেছিল। রেক্সের পায়ের দাগে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। রেক্স 2 পা তুলে অদ্ভুত একটা ভঙ্গি বা করেছিল কেন? মেজর সাহেব কাকে দেখতে পেয়ে কিংবা অনুমান করে গালাগালি করেছিলেন? গতকাল বিকেল 4:20 ঘটনাটা ঘটেছে এবং এর বিবরণ পাওয়া গেছে বাবুর্চি নারুলার বর্ণনা থেকে। নারুলা ওই সময় নাকি পুকুরের পূর্ব পাড়ে অরহর ক্ষেতের ধারে দাঁড়িয়েছিল এবং সব লক্ষ্য করেছে। এমনকি মেজর সাহেব যখন ঘড়ি দেখেন সেও তার ঘড়িতে সময় দেখেছিল 4:20। ধরিত্রী আসার কথা 4টে, তাও সে জানে। তার বিবৃতি থেকেই পুলিশ ঘটনাটা ওইভাবে সাজিয়েছে এবং আমি অবিকল সেভাবে বর্ণনা করেছি। কিন্তু নারুলা আজ সকালে পুলিশের জেরার চোটেই ওইসব কথা কবুল করেছে। তার আগে পর্যন্ত সমস্ত ব্যাপারটা সে চেপেছিল। এমনকি বন্দুকের শব্দ শুনে এবং দূর থেকে মেজরকে পড়ে যেতে দেখে অমরনাথ যখন দৌড়ে যায় তখনও সে পুকুর পাড়ে অরহর ঝোপে দাঁড়িয়েছিল। কেন? তার জবাবে নারুলা বলেছে, হতভম্ব হয়ে গেছিলাম স্যার, একেবারে মাথা ঠিক ছিল না। পুলিশের জেরা করা অবধি হতভম্ব হয়ে থাকাটা কাজের কথা না। বিশেষ করে নারুলা যে ওখানে দাঁড়িয়েছিল তা দূর থেকে এক মজুরনি কুন্তির চোখে না পড়লে সে হয়তো সব চেপেই থাকত। কেন? নারুলা ওই এক কথা, হতভম্ব হয়ে গেছিলাম স্যার, মাথা ঠিক ছিল না। কুন্তির সাক্ষ্যে নারুলাকে জেরা করা হয়েছে বোঝা যায়। তারপর তথ্য গোপনের অপরাধে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু আমরা যখন গেছি তখনও তাকে খামার থেকে হাজতে নিয়ে যাওয়া হয়নি। সরেজমিনে আরও জেরা করার জন্য রাখা হয়েছে। এদিকে ফরেন্সিক এক্সপার্টরাও তখন এসে পড়েন। ভুট্টা ক্ষেতের ভেতরে সাবধানে ঢুকে গেলেন কর্নেল এবং মিস্টার ষাটে। আমি আনমনে হাঁটতে হাঁটতে পুকুরের পশ্চিম পাড়ে এগিয়ে দক্ষিণ পাড়ে গেলাম। ওদিকটায় আপেল গাছই বেশি, শেষ দিকটায় কাঁটাতারের বেড়া আছে। এখানে গাছগুলো বেশ ঘন, ঝোপের মতো দাঁড়িয়ে আছে, যত পাতা তত। সেই সময় চোখে পড়লো একটা আপেল গাছের তলায় গোড়া ঘেঁষে খানিকটা শুকনো পাতা জড়ো করা রয়েছে। তে অস্বাভাবিক কিছু হয়তো ছিল না, সবগুলো গাছের তলাতেই শুকনো পাতা পড়ে আছে প্রচুর। কিন্তু ওই গাছটার গোড়ায় জড়ো করা পাতাগুলো দেখে মনে হলো এভাবে তো আপনা আপনি পাতাগুলো জড়ো হওয়ার কথা নয়। অথচ ঝাঁটার দাগ নেই, মাটিটা শুকনো। পাতাগুলোর কাছে হাঁটু দুমড়ে বসে একটা শুকনো কাঠি দিয়ে সরাতে থাকে। তারপর আঁতকে উঠলাম। বেলা প্রায় 11টা বাজে। কড়া রোদ্দুর, সূর্যের আলো পাতার ফাঁকে এসে পড়েছে এবং ঠিকরে পড়ছে একটা রুপোলির রিভলভারের গায়ে। ভালো করে পাতাগুলো যেই সরিয়েছি আমার পেছনে পায়ের শব্দ পেল। শব্দটা শুনে মুখ ঘুরিয়ে দেখতে যাচ্ছি, আচমকা মাথার পেছনে যেন একটা বিশাল পাহাড় এসে পড়ল। পুরো যন্ত্রণা এবং মাথা ঘুরে উঠলো। তারপর আর কিছু মনে নেই। কতক্ষণ পরে জানি না কানে এলো দূর থেকে কে চেনা গলায় ডাকছে, জয়ন্ত জয়ন্ত। আরও 1 মিনিট হয়তো দেরি হলো ব্যাপারটা বুঝতে। তারপর চোখ খুলে অবাক হয়ে দেখলো আপেল গাছের তলায় শুকনো মাটিতে পড়ে আছি। ধুরমু করে উঠে বসলাম। তারপর মনে পড়লো ব্যাপারটা। তাকিয়ে দেখি জড়ো করা পাতার মধ্যে রিভলভারটা নেই। খামার বাড়ির একতলা 4টে ঘরের কথা আগেই বলেছি। গেটের দিকে শেষ ঘরটা অতিথিদের জন্য ব্যবহার করা হয়। সেই ঘরে আচ্ছন্ন অবস্থায় শুয়ে থেকেছি, অর্থাৎ আমাকে শুয়ে রাখা হয়েছে বিকেল অবধি। হয়তো ঘুমিয়েও থাকবো। দিল্লি পুলিশের সঙ্গে যে ডাক্তার ভদ্রলোক এসেছেন তার নাম ডক্টর নওয়াল কিশোর সিং। তিনি আমাকে ওষুধপত্র খাইয়েছেন, খোঁজখবর নিয়েছেন সবসময়। বিকেলে যখন উঠে বসলুম তখন মাথার ব্যথা আর আচ্ছন্ন ভাবটা আর নেই। দেখলাম ঘরে আমি একা। জানলার পর্দা সরিয়ে খামার বাড়ির ভেতরটা লক্ষ্য করলাম। দূরে কর্নেলকে দেখা গেল। তার সুপ্রসিদ্ধ টাকে বিকেলে লালচে রোদ চকচক করছে। অনবরত দাড়ি চুলকোচ্ছেন আর মিস্টার ষাটের সঙ্গে কথা বলছেন। জনগত কনস্টেবল পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। খামারের জমিগুলোতে কোথাও কোনো লোক নেই। সামনে প্রাঙ্গণে সম্ভবত খামারের কর্মচারীরাই মাড়াই করা গমের পাঁজার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে। পায়ের শব্দ হতেই দ্রুত ঘুরে দাঁড়ালাম। জীবনে প্রথম ঠকে শিখেছি, কিন্তু না, কোনো বেরসিক আততায়ী এক টুকরো পাথর নিয়ে আমার মাথার পেছনে আঘাত করতে ঘরে ঢোকেনি। ধরিত্রী এসেছে। ধরিত্রী বলল, মিস্টার চৌধুরী, এখন শরীর কেমন আছে আপনার? আসুন মিস সিং, আমি এখন সম্পূর্ণ সুস্থ বলে বিছানায় হেলান দিয়ে বসলাম। ধরিত্রী কোনার সোফায় বসল। তার সুন্দর মুখে শোকের চিহ্ন স্পষ্ট, গাম্ভীর্য থমথম করছে, কিন্তু মানসিক দৃঢ়তাও পরিচয় রয়েছে। ধরিত্রী বলল, কফি এসে পড়বে এখনই, কফিটা খেয়ে নিন, আরও চাঙ্গা হয়ে উঠবেন। বললাম, আচ্ছা মিস সিং, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব।
ধরিত্রী একটু হাসবার চেষ্টা করে বলল, না না, মনে করার কি আছে, বলুন না। মেজর সাহেব, মানে আপনার বাবাকে কে খুন করেছে বলে আপনার ধারণা? ধরিত্রী এক মুহূর্ত চুপ করে থেকে নখ করতে করতে বলল, দেখুন মিস্টার চৌধুরী, পুলিশও আমাকে এই প্রশ্ন করেছে। বলেছি আমার মাথায় আসছে না। বাবার সঙ্গে কারোর শত্রুতা ছিল না এই কথা আমি জোর দিয়েই বলবো। হয়তো একটু সিরিয়াস টাইপ এবং রাগী বা জেদিও ছিলেন খানিকটা, তাই বলে তার সঙ্গে কারোর শত্রুতা ছিল না। থাকলে নিশ্চয়ই আমি জানতাম। বাবা কোনো কথা আমাকে গোপন করতেন না। শুনলাম গতকাল আপনার আসার কথা ছিল 4টে নাগাদ, 5:30 এসে পৌঁছেছিলেন। প্রশ্নটা গোয়েন্দাদের মতো হয়ে গেল নিশ্চয়ই। ধরিত্রী যেন একটু ক্ষুব্ধ হলেন। আমার কাছে গোয়েন্দাদের প্রশ্ন সে হয়তো আশা করেনি। গম্ভীর হয়ে বলল, পুলিশের ওই একই কথা। এর সঙ্গে বাবার মার্ডারের ঘটনার কি যোগাযোগ আছে বুঝতে পারছি না। একটু অপ্রস্তুত হয়ে পড়লাম। বললাম, না না, জাস্ট মাথায় এলো প্রশ্নটা। আপনি তো জানেন আমি পুলিশ নই, শখের গোয়েন্দাও নয়, খবরের কাগজের রিপোর্টার। এই নিছক কৌতূহল মিস সিং। ধরিত্রী এই কথা আবার একটু হাসলো। বলল, দিল্লিতে আমার এক বন্ধুর সঙ্গে বেরিয়ে আটকে পড়েছিল, সেজন্যই 1.5 ঘন্টা দেরি হয়ে গিয়েছিল। এতে কোনো সিরিয়াস ব্যাপার নেই। এই সময় যে কফি ট্রে হাতে ঘরে ঢুকলো তাকে দেখে হাঁ হয়ে গেল। সেই বাবুর্চি নারুলা। ব্যাপার কি, তাকে ছেড়ে দিল পুলিশ? নারুলা ট্রে রেখে দাঁড়ালো। ধরিত্রী বলল, ওদের ডেকে নিয়ে এসো, বলো কফি রেডি। নারুলা চলে গেল। বললুম, পুলিশ ওকে অ্যারেস্ট করেছিল, ছেড়ে দিল বুঝি? ধরিত্রী বলল, হ্যাঁ, বেচারার ওপর খামোকা সন্দেহ। ও খুব ভালো মানুষ, নিরীহ প্রকৃতির। বাবা ওকে খুব বিশ্বাস করতেন। সেই ছেলেবেলা থেকে নারুলা আমাদের ফ্যামিলিতে আছে, কোনো সময় এতটুকু অবিশ্বাসে কাজ করেনি। কিন্তু মার্ডারের ঘটনা চোখে দেখেও চেপে রেখেছিল। ওটা আপনাদের ব্যাখ্যার ভুল মিস্টার চৌধুরী। নারুলা বেচারা বরাবর ওই রকম ভীতু আর বোকা। বলে ধরিত্রী উঠে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। কর্নেল, মিস্টার সাটে এবং ডক্টর সিং কথা বলতে বলতে আসছেন শোনা গেল। তাদের অভ্যর্থনা করতেই ধরিত্রী এগিয়ে গেল। কর্নেল ঘরে ঢুকে বললেন, হ্যালো, আশা করি এখন মগজের আচ্ছন্নতা সম্পূর্ণ কেটে গেছে। ডক্টর সিংয়ের চিকিৎসার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। কর্নেল হেসে উঠলেন হো হো করে। সবাই হাসলেন। সোফায় বসে ডক্টর সিং বললেন, ব্যথা কমেছে তো মিস্টার চৌধুরী? ঘাড় নাড়লাম। ডক্টর সাটে বললেন, তাহলে কফি খেতে খেতে অসমাপ্ত আলোচনাটা সেরে নেওয়া যাক, কি বলেন কর্নেল? কর্নেল বললেন, স্বচ্ছন্দে। ধরিত্রী কফিতে দুধ মিশিয়ে পেয়ালাগুলো প্রত্যেকের হাতে তুলে দিল। তারপর নির্বিধায় বিছানায় আমার সামান্য তফাতে পা ঝুলিয়ে বসল। ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার সাটে বললেন, .38 ক্যালিবারের রিভলভার থেকে গুলি ছোড়া হয়েছে। ফরেন্সিক এক্সপার্টদের রিপোর্ট এবং মর্গের রিপোর্টও তাই বলছে। এদিকে জয়ন্তবাবু একটা রিভলভার দেখেছেন আপেল গাছের গোড়ায়, শুকনো পাতার তলায় ঢাকা ছিল। এখানে দুটো প্রশ্ন। 1, রিভলভারের পাল্লার মধ্যে ছিলেন মেজর সাহেব, তাহলে নিশ্চয়ই তাকে কাছেই দেখতে পেয়েছিলেন। 2, রিভলভারটা খুনি কাছাকাছি জায়গায় লুকিয়ে রেখেছিল, অকুস্থল থেকে মাত্র 50-60 হাত দূরে। সে মার্ডার উইপন নিয়ে যাওয়ার সুযোগ পায়নি। কিন্তু সারাটা রাত গেল। গত রাতে অন্ধকারও ছিল, চাঁদ ওঠে রাত 3টের পর। ওখানে রাতে কোনো পুলিশও ছিল না। ডেড বডি অলরেডি দিল্লি মর্গে পাঠানো হয়েছিল রাত 8:30 নাগাদ। অথচ রিভলভারটা আজ দুপুরে অবধি কেন ওখানে রইল? বলে মিস্টার সাটে কর্নেলের মুখের দিকে তাকালেন। ফের বললেন, এ ব্যাপারে আপনার কি ধারণা কর্নেল? কর্নেল বললেন, গতকাল সন্ধ্যে থেকে আজ দুপুর অবধি পুলিশের পক্ষ থেকে আশেপাশের জায়গাগুলো ভালো করে খুঁজে দেখার চেষ্টাটাই করা হয়নি। আগে এই ত্রুটিটা কি আপনি স্বীকার করবেন মিস্টার সাটে? মিস্টার সাটে একটু হেসে বললেন, স্বীকার না করার কারণ দেখি না। আসলে কি হয়েছিল জানেন কর্নেল, আমরা ধরে নিয়েছিলাম গুলি ছোঁড়া হয়েছে বন্দুক থেকে এবং আততায়ী ভুট্টা ক্ষেতের মধ্যে অনেকটা দূরে দাঁড়িয়ে টিপ করেছিল। আমাদের ভুলের জন্যই দায়ী। বাধা দিয়ে কর্নেল বললেন, নারুলা স্টেটমেন্ট ঠিক বলেছেন। নারুলা ঘটনাস্থল থেকে আন্দাজ 150 গজ দূরে মেজর সাহেবের একেবারে পেছনে ছিল। অরহর ঝাড়টার কাছে দাঁড়ালে মেজর সাহেবের কাঁধ থেকে মাথাটুকুই দেখা যায়। তাছাড়া তখন নারুলার চোখের সামনে সূর্য। তার ভুলই দেখার কথা, তার ভুলেই আমাদের ভুল। কর্নেল বললেন, দ্যাটস কারেক্ট। মেজর সাহেবের কপালের মাঝামাঝি জায়গায় গুলি লেগেছিল, অথচ ভুট্টা খেতে কোনো পায়ের দাগ নেই। তার মানে আততায়ী ছিল তার দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে। এদিকে মেজর সাহেবের ডান পায়ের জুতোর ডগা নালার গভীর দাগ ফেলেছে। এর একটি কারণ হতে পারে, মুখ ঘুরিয়ে বাঁদিকে তাকিয়ে আততায়ীকে দেখতে পেয়েছিলেন এবং গুলি লাগার সঙ্গে সঙ্গে ডান পা আগে নালায় পড়ে দেবে যাওয়ার কথা। বাঁ পা নালার গায়ে পড়েছিল, ঘষ্টানোর দাগ রয়েছে।
মিস্টার সাটে বললেন, মেজর সাহেবের বাঁদিকে বেড়া অবধি দূরত্ব হচ্ছে মাত্র 16 গজের সামান্য বেশি। নালাটা বেড়া অবধি গিয়ে পশ্চিমে ঘুরে ভুট্টা খেতে ঢুকেছে। ঘটনাস্থল থেকে 7 গজ দূরে নালার ধারে ধারে বেড়া পর্যন্ত ঘন অরহর ঝোপ। আততায়ী অরহর ঝোপেই ছিল উৎপেতে। অতএব রেক্সও বাঁদিকে ঘুরে তাকে দেখে গড়গড় করছিল। নারুলাও এটা গুলিয়ে ফেলেছে। কর্নেল বললেন, রেক্স 2 পা তুলে অদ্ভুত ভঙ্গি করেছিল, মাইন্ড দ্যাট। মিস্টার সাটে চিন্তিত মুখে বললেন, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। খামারে কেউ বলতে পারলো না, কিংবা ইচ্ছে করেই বলল না হয়তো, রেক্স কাকে থেকে অমন ভঙ্গি করত। ধরিত্রী কি বলতে গিয়ে ঠোঁট ফাঁক করে সে দেখলুম, কিন্তু সে চুপ করে গেল। ব্যাপারটা শুধু আমারই চোখে পড়ল। ডক্টর সিং বললেন, এ ব্যাপারে আমার জ্ঞানগম্যি বিশেষ নেই, তবে একটা কথা মনে হচ্ছে। কর্নেল বললেন, বলুন বলুন। ডক্টর সিং বললেন, আততায়ী রেক্সের সুপরিচিত। মিস্টার সাটে বললেন, সে তো বোঝাই যায়, ওটা প্রথমেই আমরা ধরে নিয়েছি ডক্টর সিং। তাছাড়া সে মেজর সাহেবেরও খুব চেনা লোক। তাকে দেখে তিনি জোরে চেঁচিয়ে উঠেছিলেন, মানে বাস্টার্ড ইত্যাদি বলে গালাগাল দিয়েছেন। এত জোরে যে 150 গজ দূর থেকে নারুলার কানে গিয়েছিল তা। তো সে কথা আপাতত থাক, গোড়া কথা ফিরে যায়। কর্নেল, আমার 2টো প্রশ্ন সম্পর্কে আপনার ধারণা কি জানতে চেয়েছিলেন। কর্নেল অভ্যাস মতো দাঁড়িয়ে চুলকোতে চুলকোতে বললেন, আততায় বাইরে থেকে আসেনি, খামারেই ছিল। গুলি করার পর রিভলভারটা কয়েক গজ দূরে ডান দিকে, অর্থাৎ পূর্বে পুকুরের দক্ষিণ পাড়ে আপেল গাছের তলায় লুকিয়ে রেখেছিল, এবং ভালো মানুষ সেজে খামারের লোকের সঙ্গে ব্যস্তভাবে ছোটাছুটি করে বেড়াচ্ছিল। এছাড়া আর কি বলা যায়। তাহলে সে রিভলভারটা রাতে কোনো এক সময় সরাতে পারেনি, তা বোঝাই যায়। কর্নেল একটু হাসলেন। ঘটনা ঘটে 4:20 নাগাদ। পুলিশ আসে 7টার একটু পরে। এই 3 ঘন্টা লাশের কাছে মজুরনি এবং অমরনাথ আর শিবালু ছিল, নারুলাও ছিল। তাদের চোখ এড়িয়ে ওদিকে অস্ত্র সরাতে যাওয়া সম্ভব ছিল না। তারপর পুলিশ এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করে। আপনি এসেছিলেন কটায় যেন? 7:30টায়। এসে আমি সবাইকে একে একে জেরা করার জন্য ওই বারান্দায় বসিয়ে রেখেছিলাম। তারপর সারা রাত ওই উঠোনে কনস্টেবল পাহারা ছিল। আমি ওত পেতে বসেছিলাম পাশের ঘরে। যদি কোনো মতলবে কেউ বেরোয় চোখে পড়তে পারে। কেউ বেরোয়নি। বেরোলেই চোখে পড়তো আমার অথবা সেপাইদের। ডক্টর সিং বললেন, ওরা বাইরে বেরোবে ভেবেছিলেন কেন? বুঝলাম ডক্টর সিং লোকটা একেবারেই গবেট। আমার হাসি পেয়ে গেল। ডক্টর সিং আমার দিকে তাকাতে বিব্রত বোধ করল। বললুম, খুব সঙ্গত প্রশ্ন ডক্টর সিং। মিস্টার সাটে হেসে উঠলেন, বললেন, মার্ডার উইপন পাওয়া যায়নি বলেই সবাইকে চোখে চোখে রেখেছিলাম। ডক্টর নাচরবান্দার মতো প্রশ্ন করলেন, কিন্তু যেই সূর্যদেব উঠলেন নিশ্চয়ই চোখে চোখে রাখাটা আর কন্টিনিউ করা হলো না? না, লোকটা গবেট নয়, আমারই ভুল। যুক্তিসঙ্গত মন্তব্য বলা যায়। কর্নেল গম্ভীর মুখে বললেন, রাইট রাইট। ডক্টর সিং বললেন, অথচ ব্যাটা খুনি দিব্যি জয়ন্তবাবুর মাথায় পাথর ঠুকে অস্ত্রটা হাতে নিয়ে গেল। বিব্রত মুখে মিস্টার সাটে বললেন, মানে জাস্ট একটুখানি ভুট্টা খেতে ঢুকেছি কর্নেলকে নিয়ে, সেই ফাঁকে লোকটা ওখানে হাজির হয়েছে নিশ্চয়ই। হঠাৎ আমার মুখ থেকে বেরিয়ে গেল, আচ্ছা স্যার, শুনলাম মেজর সাহেবের একজন কম্পাউন্ডার ছিলেন, তিনি কোথায়? মিস্টার সাটে বললেন, ও রঘুরামাইয়া তো, সে গতকাল দুপুরে ছুটি নিয়ে গ্রামে গিয়েছিল। তাকে আজ সকালে ডেকে আনা হয়েছে। সন্দেহজনক কিছু পায়নি। ডক্টর সিং বললেন, কর্নেল সাহেব বলছেন খুনি খামারেরই কেউ, কিন্তু খামারে কাকে দেখে রেক্স গড়গড় করবে? কাকে দেখেই বা পা তুলে অদ্ভুত ভঙ্গি করবে? এবং কেনই বা মেজর সাহেব তাকে দেখে গালাগাল দেবেন? কর্নেল বললেন, খুব কড়া প্রশ্ন ডক্টর সিং, কিন্তু আপনি যে বললেন আমি নাকি বলেছি খুনি খামারেরই কেউ, ওটা ভুল শুনেছেন। আমি বলেছি খুনি যেভাবেই হোক খামারেই ছিল। তাকে নারুলা, অমরনাথ, শিবালু বা দারোয়ান, তুম্বেরিলাল কিংবা মজুরনিদের অবশ্যই দেখতে পাওয়া উচিত ছিল, অথচ কেউ দেখতে পায়নি, নাকি দেখেও চেপে যাচ্ছে। মিস্টার সাটে বললেন, জেরা যথেষ্ট করা হয়েছে, তেমন সন্দেহজনক কিছু দেখা যাচ্ছে না ওদের স্টেটমেন্টে। কর্নেল বললেন, আমার দৃঢ় বিশ্বাস খুনি মাঝে মাঝে খামারে এসেছে। গতকালও কোনো এক সময় সে খামারে ছিল। হয়তো আজ দুপুরে জয়ন্তকে অজ্ঞান করে রিভলভারটা নিয়ে সে কেটে পড়েছে। বলেই কর্নেল ঘুরে ধরিত্রী দিকে প্রশ্ন ছুড়লেন, আচ্ছা ধরিত্রী, তোমার কাকা মিস্টার অনন্তরাম এখনও তো কানাডায় থাকেন, তাই না? ধরিত্রী ঘাড় নাড়ল। তাকে কি খবর দেওয়া হয়েছে? হয়েছে, ধরিত্রী জবাব দিল। জরুরি টেলেক্স পাঠানো হয়েছে গতকাল সন্ধ্যায়। কর্নেল একটু ভেবে বললেন, তাহলে আজ রাতে কিংবা আগামীকাল সকালে উনি এসে পড়তে পারেন। এই সময় বারান্দার শিকলে বেঁধে রাখা রেক্সের গড়গড় আওয়াজ শোনা গেল। ধরিত্রী অমনি বাইরে চলে গেল। মিস্টার সাটে চিন্তিতভাবে বললেন, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই, খুনি বাইরে থেকে এসেছিল,
খুন করার পরেও খামারের থেকে গিয়েছিল, কারণ মার্ডার ওয়েপনটা যে কোনো কারণেই হোক সরাবার সুযোগ পায়নি। সিদ্ধান্ত কর্নেল। কর্নেল বললেন, জাস্ট আ প্রবাবিলিটি মিস্টার সার্টে, নিছক সম্ভাবনা। আমি বললাম, কিন্তু গুলি করার পর খুনি রিভলভার লুকিয়ে রাখতে গেল কেন? সে তো ওটা নিয়ে তক্ষুনি পালিয়ে যেতে পারত। মাঠের ওপাশে পাহাড় এবং জঙ্গল রয়েছে। কর্নেল মাথা দুলিয়ে বললেন, দ্যাটস রাইট জয়ন্ত, কিন্তু দেখা যাচ্ছে সে তা করেনি। খুনের পর রিভলভার লুকিয়ে রেখেছিল, অতএব খুনের পেছনে তার আরও উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই তার খামারে থাকার দরকার ছিল। অথচ কাছে অস্ত্র রাখার ঝুঁকি আছে, কারণ পুলিশ সবাইকে বডি সার্চ করবে, সবার জিনিসপত্র সার্চ করবে। এই রিস্ক সে নেয়নি। গুম হয়ে বললুম, তাও বটে। সত্যি বলতে কি, গতকাল অদৃশ্য খুনির হাতের একটা মোক্ষম চাঁটি খাওয়ার পর আমার এমন আতঙ্ক হয়েছিল যে ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছিলাম। রাতটা কোনো রকমে কাটিয়ে দিলাম। সকালে কেটে পড়তে পারলে বেঁচে যেতাম, কিন্তু কর্নেল আমাকে ছাড়লে তো। অবশ্য রাতটা ভালোই ভালোই কেটে গেল, কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটল না। ডক্টর সিং সন্ধ্যের পর দিল্লি ফিরে গেছে। কর্নেল, মিস্টার সাঠে এবং অন্যান্য পুলিশ অফিসাররা কী সব গুজগুজ ফিসফিস করেছিলেন অনেকটা রাত অবধি। আমি তাদের নাক গলাইনি। বিছানায় শুয়ে বই পড়ে কাটিয়েছি। অনেক রাতে ঘুম ভেঙে বাইরে রেক্সের গর্জন শুনেছি, আর কর্নেলের নাসিকা গর্জন তো ছিলই। সকালে কর্নেল বললেন, এসো জয়ন্ত, একটু ঘোরাঘুরি করে আসি। কাল থেকে 22টা ঘন্টা তুমি ঘরের মধ্যে কাটাচ্ছ, এটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। মগজের জ্যাম ছাড়াতে খোলা হাওয়ায় ঘোরাঘুরি করা দরকার। উদ্বিগ্ন হয়ে বললাম, কিন্তু এই পুকুর পাড়ের হাওয়াটা স্বাস্থ্যকর নয়, বরং অন্য কোথাও হাওয়া খেতে যাওয়া যায়, অন্তত যেখানে কোনো ঝোপ জঙ্গল নেই। কর্নেল হাসতে হাসতে আমার হাত ধরে বললেন, আমরা ঝোপ জঙ্গলে ঢুকবো না, এসোই না। আমাদের জিপটা গ্যারেজ থেকে বের করে এনে দিল অমরনাথ। কর্নেল স্টিয়ারিংয়ে বসে পড়লেন। অমরনাথ নিজের কাজে গেল। আমি কর্নেলের ডান পাশে বসলাম। আমাদের জিপ গেট দিয়ে বেরিয়ে ক্যানাল ব্রিজ পার হয়ে মাঠের রাস্তায় পড়ল। এক ফালি পিচের ওই রাস্তা মেজর হরগোবিন্দের উদ্যমেই তৈরি। গতকাল সকালে এই রাস্তা দিয়ে আমরা দিল্লি থেকে এসেছিলাম। 3 কিমি দূরে চিকারি গ্রাম, ছোট্ট বসতি, কিছু দোকানপাটও আছে। হরিদ্বারের দিকে যে বড় রাস্তাটা গেছে এই গ্রাম তারই ধারে। বড় রাস্তায় উঠে ডাইনে ঘুরে গ্রামের শেষ প্রান্তে জিপ থেমে গেল। একটা পিপুল গাছের তলায় কতগুলো ছেলে মেয়ে খেলা করছিল। তারা এসে ভিড় করে দাঁড়ালো। কর্নেল হাসি মুখে পকেট থেকে এক গাদা চকলেট বের করে তাদের মধ্যে বিলি করে দিলেন। তারপর একজনকে বললেন, ভোমরলালের বাড়িটা কোথায়? ওকে ডেকে দেবে? সামনে উঁচু নিচু পাথর ভর্তি জায়গায় কুঁড়ে ঘর রয়েছে অনেকগুলো, গরিব লোকের বস্তি। ছেলেটা একটা ঘর দেখিয়ে বলল, ওই যে। ভোমরলাল খুব বুড়ো হয়ে গেছে সাহেব, হাঁটতে পারে না। কর্নেল বললেন, ঠিক আছে, এসো জয়ন্ত। আমরা একটা খোলামেলা বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালাম। জিপ দেখে একটি মেয়ে অবাক চোখে তাকিয়েছিল, মধ্যবয়সী মেয়ে। কর্নেল ওকে বললেন, ভোমরলালজির সঙ্গে দেখা করবো বোন। ভয় পাওয়া গলায় মেয়েটি বলল, আপনারা পুলিশের লোক? কর্নেল বললেন, না বোন, আমরা অন্য একটা কাজে এসেছি, আমরা পুলিশ হব কোন দুঃখে। মেয়েটি ঠোঁট কামড়ে ধরে কী যেন ভাবলো, তারপর বলল, তাহলে কি কাজ? কর্নেল চাপা গলায় বললেন, আমরা দিল্লি থেকে এসেছি, সরকারের জমি জমা দপ্তরের লোক। শুনেই মেয়েটি চঞ্চল হয়ে উঠল। তক্ষুনি গুহার মতো পাথরের ঘরটার মধ্যে উঁকি মেরে কাকে কিছু বলল। তারপর একটা খাটিয়া এনে উঠোনে পেয়ারা গাছের তলায় রাখলো। আমরা বসলুম। একটু পরে গুহাঘরের দরজা দিয়ে খটখটে বুড়ো একটা লোক লাঠি ধরে বেরিয়ে এলো। আমাদের সামনে এসে সালাম দিল, তারপর মাটিতে বসে পড়ল। মেয়েটি তার পাশে দাঁড়িয়ে বড় বড় চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। কর্নেল বললেন, ভোমরলালজি, আপনাকে অসময়ে বিরক্ত করলুম বলে আশা করি কিছু মনে করবেন না। কয়েকটা কথা আপনার কাছ থেকে জানতে চাই। ভোমরলাল বলল, আপনারা দিল্লি থেকে আসছেন? হ্যাঁ। সরকারের লোক? হ্যাঁ ভোমরলালজি। জমি জমা দপ্তরের অফিসার? হ্যাঁ। আপনার কাছে বাঁ দিয়ে ভোমরলাল বলল, আমার জমি ফেরত পাবো না পাবো না, আগে তাই বলুন হুজুর। কর্নেল হাসলেন, ফেরত পেতে হলে আগে আমার কথাগুলো জবাব দিতে হবে ভোমরলালজি। বেশ, বলুন। মেজর হরগোবিন্দ সিং আপনার কত বিঘে জমি কিনেছিলেন? কিনেছিলেন? বিলকুল মিথ্যে, স্রেফ ঝুটবাজি। ভোমরলাল প্রায় গর্জন করে উঠল। কেন, টাকা দিয়ে আপনাদের জমি কেনেননি মেজর সাহেব? জোর মাথা দোলালো ভোমরলাল। তারপর বলল, উনি আমাকে রাস্তায় ফকির করেছেন হুজুর। শুধু আমাকে একা নয়, এই চিকারি বস্তির আরও অনেকে জমি জবরদখল করে সবাইকে ফকির করে দিয়েছেন। আমরা কত দরখাস্ত করেছিলাম ওপরে, কোনো ফল হয়নি। তারপর শুনলাম কিনা দিল্লিতে সরকার বদল হয়েছে। আবার গত মাসে একখানা আর্জিতে সই করে পাঠিয়েছি। আপনারা এতদিনে এনকোয়ারিতে এলেন, তো বস্তিতে আরও সবাইকে ডাকুন, ডেকে সব শুনুন।
কর্নেল বললেন, আপাতত আপনার কথাই শোনা যাক। কত বিঘে জমি ছিল আপনার? 12 বিঘে জমি হুজুর। আগে তো তেমন কিছু ফলতো না। বছর 3 আগে ক্যানাল হলো, তারপর সোনাফলা জমি হয়ে গেল, কিন্তু চাষ দিতে গিয়ে বাধা পেলুম। মেজর সাহেব নাকি জমি সরকারের কাছে বন্দোবস্ত করে নিয়েছেন কবে, অথচ আমরা কত পুরুষ ধরে ওই জমিতে চাষ দিয়েছি, খাজনাও দিয়েছি, কোনো কসুর ছিল না। একটা কথার জবাব দিন, আপনি কি মেজর সাহেবের কাছে কোনো সময় টাকা ধার নিয়েছিলেন? আমি টাকা ধার নিয়েছিলাম? কখনো না হুজুর। কোনো কাগজে কখনো সই দিয়েছিলেন? সই তো আজ পর্যন্ত কত কাগজে টিপসই দিলুম। না, মানে মেজর সাহেবের কাছে কোনো কাগজের টিপসই দিয়েছিলেন কি? ভ্রমরলাল একটু ভেবে বলল, হ্যাঁ দিয়েছিলুম বটে, সবাই মিলে দিয়েছিল। কিন্তু সে তো হাসপাতালে দরখাস্ত হুজুর। মেজর সাহেব হরবাক্ত এখানে আনাগোনা করতেন, আমাদের নিয়ে মিটিং করতেন, বলতেন গায়ের উন্নতি করতে হবে, হাসপাতাল বসাতে হবে। কর্নেল বললেন, বুঝেছি। আচ্ছা, আপনি যখন টিপসই দেন তখন গায়ের আরও সবাই সেখানে হাজির ছিল নাকি একা দিয়েছিলেন? ভ্রমরলাল বলল, আমি তখন বস্তির মোড়ল ছিলাম হুজুর। আগে আমার টিপসই নিয়ে গেলেন মেজর সাহেব। আপনি যেখানে বসে আছেন সেখানে উনি বসে একটা কাগজে আমার সই নিলেন। তারপর বললেন, বাড়ি বাড়ি ঘুরে সই নিয়ে বেড়াচ্ছি ভ্রমরলালজি, কাকেও পাচ্ছি না, খুব সময় লেগে যাচ্ছে। তো আমি বললুম, হুজুর মেজর সাহেব, আপনি হুকুম দিলে গাঁওবালাদের ডেকে পাঠাতাম, একসঙ্গে সবার সই পেতেন। উনি বললেন, থাক, আমার একটু কষ্ট হচ্ছে, এই তো, তোমরা সবাই কাজের লোক, আমিও কাজের লোক, আবার কখন আসার সময় পাই কে জানে। কর্নেল বললেন, আপনার ছেলে মেয়ে কটি ভ্রমরলালজি? 1 ছেলে 2 মেয়ে হুজুর। বড় মেয়ে গাঁয়েই বিয়ে দিয়েছি, ওই যে দেখছেন ওই বাড়িতে। কুন্তি তো, ওকে চিনি। ভ্রমরলাল খুশি হয়ে বলল, আর এই আমার ছোট মেয়ে যমুনা আমার কাছে থাকে, গত বছর বিধবা হয়েছে হুজুর, ছেলেপুলে নেই, শাশুড়িটা খুব বদমাস মেয়ে। তোমার ছেলের নাম কি যেন? মদনলাল হুজুর। মদনলালই বটে। সে কি করে? ড্রাইভার হুজুর, এই রাস্তায় বাস চালায়। বলে ভ্রমরলাল আরও গম্ভীর হয়ে গেল। ফের বলল, ছেলে তার বুড়ো বাবাকে দেখে না হুজুর, দেখছেন না কি অবস্থায় আছি। মদনলাল কোথায় থাকে? মদনলাল থাকে কোথায়? দিল্লিতে, সেখানে বিয়ে করেছে, ভালো কামাচ্ছি হুজুর, আমাকে দেখাশোনা করে না। ভ্রমরলালের মেয়ে যমুনা বলে উঠল, ঝুট বলো না বাবা, দাদা দেখাশোনা করে না তো কে করে? তুমি ভারী নেমুখারাম তো, দাদা নিন্দা করছো। জানেন হুজুর, দাদা না থাকলে বাবাকে ভিক্ষে করে খেতে হতো। দোস্ত বাবারই। দাদা কবে বাবাকে দিল্লিতে নিয়ে গিয়ে রাখতে চেয়েছিল, বাবা যাবে না, বলে শহরে থাকতে ভালো লাগে না। মাঠঘাটের আদমি কি শহরে থাকতে পারি? ভ্রমরলাল বিব্রত হয়ে শুধু মাথা নাড়তে থাকলো। তারপর বলল, তোর দাদার বউটা যে বড় দজ্জাল আওরাত, আমাকে টাকা দেয় তোর দাদা, তাই শুনে একবার এখানে এসে ঝগড়া করে গেল না। হুজুর, আমার ভালো ছেলেকে ওই মেয়েটা বিগড়ে দিয়েছে। যমুনা বলল, দাদা বিগড়ে যাওয়ার মানুষই নয়, জানেন হুজুর, রাত বিরেতে গাড়ি থামিয়ে দাদা বাবার খবর নিয়ে যায়। কালকেও দুপুরে এসে 10টা টাকা দিয়ে গেল, বলে গেল আবার সন্ধ্যায় বাস নিয়ে যাওয়ার সময় আসবে। বাবার কথা ধরবেন না হুজুর, আমার দাদা দেবতার মতো আদমি, বাবার মাথাটাই বিগড়ে গেছে। যমুনা ফুসতে ফুসতে ঘরে গিয়ে ঢুকলো। বিব্রত ভ্রমরলাল শুধু মাথা নাড়তে থাকলো। কর্নেল বললেন, তাহলে আমরা উঠি ভ্রমরলালজি। হুজুর, জমি ফেরত পাবো তো? দেখা যাক, বলে কর্নেল উঠলেন এবং পা বাড়িয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালেন। যমুনা দরজা বাইরে এসে দাঁড়িয়ে আছে। কর্নেল বললেন, যমুনা বোন, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। যমুনা এগিয়ে এসে বলল, বলুন হুজুর। কুন্তি দিদিকে কি এখানে পাওয়া যাবে? না হুজুর, দিদি মেজর সাহেবের খামারে কাজ করতো এতদিন, পরশু রোজ মেজর সাহেব খুন হয়ে গেলেন, খামারে এখন কাজ বন্ধ। দিদি তাই কাজ খুঁজতে বেরিয়েছে কোথায়, ওর স্বামীও সঙ্গে গেছে। আচ্ছা যমুনা বোন, তোমার দাদাকে তো মেজর সাহেব কিছুদিন খামারে কাজ দিয়েছিলেন, ট্রাক্টর চালাতো, তাই না? যমুনা মাথা নেড়ে বলল, দিয়েছিলেন দয়া করে, তারপর ঝুটমুট চুরির বদনাম দিয়ে তাড়িয়ে দিয়েছিল। খুব শয়তান লোক ছিল মেজর সাহেব। তোমার দাদা কি প্রতিদিন বাস নিয়ে আসা যাওয়ার সময় একবার করে বাবার সঙ্গে দেখা করে যায়, নাকি মাঝে মাঝে? রোজ একবার করে বাস নিয়ে যায়, তারপর ফিরে যায়। সকালে দিল্লি থেকে বাস নিয়ে এ রাস্তায় যায়, তখন একবার আসে, আবার সন্ধ্যার সময় বাস থামিয়ে একবার আসে, রোজ 2বার। বাবা তবু ছেলের ওপর খাপ্পা, বুড়ো হয়ে মাথায় বিগড়ে গেছে কি না। পরশু তোমার দাদা সকালে একবার, সন্ধ্যায় একবার এসেছিল তাহলে? পরশু? না হুজুর, আসেনি। কাল দুপুরে একবার এসেছিল, টাকা দিল, বলল পরশু বুকারো হয়েছিল তাই বাস চালায়নি, অন্য ড্রাইভার বাস নিয়ে গিয়েছিল। আজ সকালে এসেছিল? না হুজুর। কাল সন্ধ্যা এসেছিল? জি না, হয়তো বুকার বেড়েছে তাই আসেনি। কাল দুপুরে যখন আসে তখন বাস নিয়ে এসেছিল নাকি? যমুনা মাথাটা জোরে নাড়ালো। দুপুরে বাস কোথায়? ওর বাস তো সকালে একবার, সন্ধ্যায় একবার, 2 দফা। কাল দুপুরে এসেছিল গায়ে জ্বর নিয়ে, চেহারা দেখেই মালুম হচ্ছিল। টাকা দিয়ে কুন্তি দিদি বাড়ি গেল।
তারপর আর দেখিনি দাদাকে। কর্নেল বললেন, ঠিক আছে বোন, আমরা চলি। আমাদের জিপ খামারের দিকে ফিরে আসছিল। আমি ব্যাপারটা আঁচ করে ফেলেছি, কিন্তু কর্নেলকে দু একবার প্রশ্ন করতেই উনি বললেন, এই খারাপ রাস্তায় আমাকে অন্যমনস্ক করলে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, সুতরাং আমাকে স্টিয়ারিংয়ের দিকে মনোনিবেশ করতে দাও। ক্যানেলের ব্রিজে পৌঁছে জিপ থামালেন কর্নেল। তারপর নেমে বললেন, এসো জয়ন্ত, কিছুক্ষণ প্রকৃতির প্রতি মন দেওয়া যাক। কি অপূর্ব দৃশ্য চারপাশে, অবলোকন করো বন্ধু। আমরা ব্রিজের শেষ প্রান্তে ক্যানেলের পাড়ে একটা সিরিস গাছের ছায়ায় গেলাম। ওখানে একটা পাথর রয়েছে, তার উপর বসে কর্নেল চুরুট ধরালেন। কিছুক্ষণ ধূমপান করার পর বললেন, জীবনে এমন বিচিত্র সমস্যায় কখনো পড়িনি জয়ন্ত। এ এক সাংঘাতিক সমস্যা বলতে পারো। আমার বিবেক দ্বিখণ্ডিত হয়ে গেছে। অবাক হয়ে বললুম, তার মানে? আমার বিবেকের একটা খণ্ড বলছে নরহত্যা মহাপাপ, আবার অন্য খণ্ড বলছে মানুষের মুখে গ্রাস কেড়ে নেওয়াও মহাপাপ। আচ্ছা তুমি বলো জয়ন্ত, এই দুই মহাপাপের কোনটাকে ক্ষমা করা যায়, কোনটাকে করা যায় না? যাই বলুন, খুন খারাপই ক্ষমাতীত, কিন্তু মানুষকে প্রবঞ্চনা করে মুখে গ্রাস কেড়ে নেওয়া কি ক্ষমার যোগ্য? সেজন্য তো আদালত আছে, গরিবের আদালত, সোনার পাথর বাটি। জয়ন্ত, কর্নেল আবেগপূর্ণ কণ্ঠস্বরে বললেন, ভেবে দেখো, মেজর হরগোবিন্দ সিং দেশের রাজনৈতিক জরুরি অবস্থার সুযোগ নিয়ে অঢেল খাদ্যশস্য উৎপাদনের ছলে সরকারের ভূমি দপ্তরকে কাজে লাগিয়েছিলেন। 20 দফা কর্মসূচির তকমা এঁটে আমার বন্ধু মেজর হরগোবিন্দ করলেন কি? একদল মানুষকে প্রবঞ্চনা করে ভূমিহীন করে ফেললেন। তাদের ওই জমিতে ফসল ফলতো খুবই সামান্য, কারণ চিকারির ওইসব চাষির ক্ষমতা ছিল না যে উন্নত প্রথায় চাষ করা খরচ বহন করা, কিংবা বলতে পারো আধুনিক বিজ্ঞানসম্মত চাষবাসের কৌশল তারা জানতই না। সেই অছিলাটা কাজে লাগালেন আমার বন্ধু। তাকে নির্বোধের মতো সাহায্য করলো ভূমি দপ্তর। ভূমি দপ্তর দেখলো তাদের উন্নত চাষবাস, শস্যোৎপাদন বৃদ্ধি কর্মসূচিতে লক্ষ্য পূরণ করাই বড় কথা, সেটা যেভাবেই হোক। অতএব তারা মেজর সাহেবকে সাহায্য করতে দ্বিধা করল না। মাঝখান থেকে অজস্র ছোট চাষি জমি থেকে উৎখাত হয়ে গেল, ক্ষেত মজুরে পরিণত হলো তারা। কি করুণ দৃশ্য জয়ন্ত! নিজেদের জমিতে তাদের একদিন ক্ষেত মজুর হয়ে কাজ করতে হলো। তাদের মনে অবস্থাটা বুঝতে পারছো জয়ন্ত? বললুম, পারছি বই কি। কর্নেল নিভে যাওয়া চুরুট আবার ধরিয়ে দূরের দিকে তাকিয়ে বললেন, তুমি নিশ্চয়ই হত্যাকারীকে চিনতে পেরেছ জয়ন্ত? ভোমরলালের ছেলে মদনলাল তো? ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ফ্রেন্ড। হ্যাঁ, সেই মেজর হরগোবিন্দকে হত্যা করেছে প্রতিহিংসা। এখনও অনেক ব্যাপার আমার কাছে অস্পষ্ট কর্নেল। মদনলালকে নেহাত বিবেকের বশে হোক কিংবা বশ মানিয়ে হাতে রাখতেই হোক, মেজর হরগোবিন্দ তাকে খামারে চাকরি দিয়েছিলেন, কৃষি যন্ত্রপাতি কাজ শিখিয়েও দিয়েছিলেন। মদনলাল ট্রাক্টর চালাতে শিখেছিল, তারপর স্বভাবতই ড্রাইভিংও শিখে ফেলেছিল। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল মেজর সাহেবের কাছ থেকে তার বাবা এবং গাঁয়ের আর সব চাষি টিপসই দেওয়া কাগজগুলো উদ্ধার করা। ওগুলো আর কিছুই নয়, ঋণপত্র, তমসুক যাকে বলে। হাজার হাজার টাকার ঋণের তমসুকে মেজর হরগোবিন্দ ওই হতভাগ্য নিরক্ষরদের সই নিয়েছিলেন। যাই হোক, এক রাতে মদনলাল এই খামারের একটা ঘরে আলমারি ভাঙতে গিয়ে ধরা পড়ে। তাকে পুলিশে না দিয়ে চাবুক মেরে তাড়িয়ে দেওয়া হলো। অনেক ঘাটে জল খেয়ে মদনলাল দিল্লিতে বাস ড্রাইভারে কাজ জোগাড় করে নেয়, কিন্তু তার লক্ষ্য ছিল প্রতিহিংসা এবং তমসুক উদ্ধার, দুটোই। পরশুদিন ক্ষেত মজুর ও মজুরনীদের দলে বুড়ো মজুর সেজে এসে খামারে কাজ করতে এসেছিল। কুন্তি তো বটেই, আর সব মজুর নিয়েও ব্যাপারটা জানতো। তাদের সঙ্গে রীতিমতো পরামর্শ করেই মদনলাল মজুর সেজে খামারে ঢোকে। বিকেলে এক ফাঁকে সে পুকুরের দক্ষিণ পাড়ে গিয়ে মেজর সাহেবকে খুন করে। তারপর রিভলভার লুকিয়ে রাখে আপেল গাছের আড়ালে। তাড়াতাড়িতে শুকনো পাতা ঢাকা দিয়েছিল, কারণ গুলির শব্দ শুনে লোকেরা দৌড়ে আসছে। এদিকে তার দ্বিতীয় কাজ বাকি, ঋণপত্র উদ্ধার। মেজর সাহেবের লাশ নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন সেই ফাঁকে সে গিয়ে আলমারি ভাঙবার দ্বিতীয় চেষ্টা করবে ভেবেছিল। কিন্তু ধূর্ত নারুলার চোখ তার দিকে ছিল। নারুলা তাকে চিনতে পেরেছিল। তাকে মজুরদের দল থেকে পুকুর পাড়ের দিকে যেতে দেখেই নারুলা অরর ক্ষেত অবধি অনুসরণ করেছিল। নারুলা চিকারির লোক। গায়ের লোকেরা ভয়ে কথাটা চেপেছিল। যাই হোক, খামারে ফোন থাকায় পুলিশ এসে পড়ে 3 ঘন্টার মধ্যে। তার আগে মেজর সাহেবের মেয়েও এসে গিয়েছে। নরুলার চোখে পড়ায় মদনলাল আলমারি ভাঙবার সুযোগ পায়নি। ভেবেছিল ঠিক আছে, নরুলার সঙ্গে বোঝাপড়া করে নেবে। তারপর তো নরুলা তার কথায় অগত্যা রাজি হয়। ও ঘরের চাবি নারুলার কাছে থাকে, আলমারির চাবির হদিশও সে জানে। রাতে কাজটা করে ফেলবে মদনলাল।
কিন্তু পুলিশ এসে গিয়ে সমস্যা দেখা দিল। প্রথমে বোকামি করল কুন্তি। সে মুখ ফসকে হোক কিংবা নারুলার কাঁধে দায় চাওয়াবার জন্যই হোক, নারুলা যে অড়ড় ঝোপে গিয়ে দাঁড়িয়েছিল বলে ফেলল পুলিশকে। নারুলাকে গ্রেপ্তার করলো পুলিশ। মদনলাল সুযোগ হারালো। এদিকে থামার বাড়ি জুড়ে তখন পুলিশে ভর্তি। মজুরনিদের জেরা শুরু হয়েছে, সবাইকে আটকানো হয়েছে। আমরা এসেও বেচারাদের দেখেছি। প্রশ্ন করলুম, তাহলে নারুলা জেরার চোটে সব কবুল করেছে? কর্নেল বললেন, সবটা নয়, খানিকটা। সে তো আগেই শুনেছো তুমি। মদনলালের কথা সে বলেনি। এদিকে মদনলালকে চিনত নারুলা ছাড়া আরেকজন। সে হলো কম্পাউন্ডার রঘুরামাইয়া। সে ছুটিতে ছিল। বাকি কর্মচারীরা এসেছে সম্প্রতি। মেজর সাহেব খুব কড়া ধাতের লোক ছিলেন। হরদম পুরনো লোক তাড়িয়ে নতুন লোক আনতেন। দারোয়ান তুম্বেরিলালও এসেছে গত মাস। আগের দারোয়ানকে তাড়িয়ে দিয়ে তাকে বহাল করা হয়েছিল। মদনলাল তাহলে গতকাল দুপুর অবধি খামারে ছিল। আমরা এসেও তাকে মজুরনিদের সঙ্গে দেখেছি। সত্যি বলতে কি, আমার ব্যাপারটা খারাপ লেগেছিল। ও বেচারারা গরিব মানুষ, খামক আটকে রাখার কি মানে হয়? আমি মিস্টার সাটেকে বললুম, ওদের ছেড়ে দিন। জেরা করে যা জানবার তা তো জানা হয়েছে, আর আটকে রেখে লাভ কি? তখন ওদের যেতে দেয়া হলো। মদনলাল তাহলে রিভলভারটা নিয়েই কেটে পড়তে লাগলো। পারলো বই কি। ওদের বডি সার্চ করা হয়েছিল সেই একবার, পরশু সন্ধ্যায়। গতকাল দুপুরে যাবার সময় ওদের আর সার্চ করার কারণ ছিল না। কাজেই মদনলাল কেটে পড়ল অস্ত্র নিয়ে। কিন্তু আপনি ভোমরলালের ব্যাপারটা কিভাবে জানলেন? কর্নেল একটু হেসে বললেন, মজুরনিদের হাবভাব দেখেই আমার সন্দেহ হয়েছিল যেন কি চেপে রেখেছে ওরা। কুন্তির দিকে তাকাতেই সে বিব্রত হয়ে মুখ নামালো। তারপর চাপা গলায় বলল, হুজুর, আমাদের খামোকা কষ্ট দিচ্ছেন আপনারা। ওপরওয়ালা যাকে সাজা দেবার দিলেন, এখন আমাদের আটকে রেখে কি হবে? বালবাচ্চা ভুকা আছে, আমাদের ছেড়ে দিন। তো বুঝলে জয়ন্ত, ওর ওই ওপরওয়ালা যাকে সাজা দেবার দিলেন কথাটা আমার কানে বড় হয়ে বেজেছিল। কৌশলে কথা বলা শুরু করলুম। বেরিয়ে এলো এই খামারের জমির রহস্য। ভোমরলালের নাম জানলাম। ওরা চলে যাওয়ার পর মেজর সাহেবের আলমারি হাতড়ে তমসুক বেরিয়ে পড়ল। কিন্তু মদনলালের কথা তখনও জানতে পারিনি, যদিও ততক্ষণে আঁচ করেছিলুম যে এই হত্যাকাণ্ডে প্রতিহিংসার ব্যাপার থাকা খুবই সম্ভব। মদনলালের কথা একটু আগে আমরা জানতে পেরেছি জয়ন্ত, তাই না? নারুলাকে হঠাৎ গতকাল ছেড়ে দিল কেন পুলিশ? নারুলা মদনলালের নাম বলেনি বটে, কিন্তু আমার জেরার মুখ ফসকে বলে ফেলেছিল মেজর সাহেব কত লোককে চাকরি দিয়ে চাবুক মেরে তাড়িয়েছেন। হয়তো তারাই কেউ শোধ নিল। ওকে জিজ্ঞাসা করলুম, কাকে চাবুক মেরেছিল নারুলা? নারুলা বলল, একজনকে নয় হুজুর, কতজনকে চাবুক খেতে হয়েছে। একজনকে তো আলমারি ভেঙে চুরির দায়ে চাবুক মারা হয়েছিল। বুঝলে জয়ন্ত? নারুলার সঙ্গে আরও অন্তরঙ্গভাবে কথা বলার জন্য মিস্টার সাটেকে বললুম, ওকে আটকে না রেখে ছেড়ে দিন। ঘরে বন্দি করে রাখা লোকের মানসিক অবস্থা খারাপ হয়ে থাকে। ছেড়ে দিন, কিন্তু নজরবন্দি থাক, কাজকর্ম করুক, খামারের বাইরে যেন যেতে না পারে। তাহলে নারুলার সঙ্গে গল্প করে অনেক কিছু জানতে পারা যায়। তো তাই করা হলো। কাল বিকেলে নারুলাকে নিয়ে গল্প সল্প করতে করতে অনেক তথ্য জানতে পারলো। কিন্তু মহা ধরিবাজ লোক কিছুতেই মদনলালের কথা বলল না। তখন নেহাত অনুমানের ভিত্তিতে ব্যাপারটা দাঁড় করালাম। এখন বোঝা যাচ্ছে আমি 100% কারেক্ট। মিস্টার সাটে গেট দিয়ে বেরিয়েছেন দেখা গেল। কর্নেল চাপাসরে বললেন, কিছু ফাঁস করবে না জয়ন্ত, আমরা এখনই কেটে পড়ব। পুলিশ নারুলাকে আরও জেরা করবে এবং নির্ঘাত বাকিটা সে উগড়ে দেবেই। এক্ষেত্রে আমি দ্বিখণ্ডিত বিবেক নিয়ে মনোকষ্টে ভুগি কেন? বললুম, কিন্তু মেজর হরগোবিন্দ আপনার বন্ধু ছিলেন কর্নেল। হ্যাঁ জয়ন্ত, এতদিনে সব শোনার পর আমি ওই বন্ধুত্বের জন্য বিব্রত বোধ করছি। তার আত্মার শান্তি লাভ করুক বলে বুকে ক্রস এঁকে কর্নেল পা বাড়ালেন। মিস্টার সাটে কাছে এসে বললেন, কর্নেল সরকার আপনার অপেক্ষা করছিল। খুনিকে আমরা ধরে ফেলেছি। দিল্লি থেকে এইমাত্র ফোনে খবর এলো, তার কাছে রিভলভারটাও উদ্ধার করা হয়েছে। লোকটা কে জানেন? লোকটা বাঁধা দিয়ে কর্নেল বললেন, মদনলাল তো? অবাক হয়ে মিস্টার সাটে বললেন, আপনি কিভাবে জানলেন? আশ্চর্য তো। কর্নেল মৃদু হেসে বললেন, আমার প্রতি আপনি এখনও আশ্চর্য শব্দ ব্যবহার করছেন শুনে আমি আশ্চর্য হচ্ছি। এটা গর্ব বলে মনে হবে, কিন্তু মাঝে মাঝে এই গর্ব প্রকাশের সুযোগ পাই বলেই হয়তো আমি গোয়েন্দাগিরি করে বেড়াই।